গল্প কক্ষতে আমি সারা আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের আঙ্গুল কাটা জগলু তৃতীয় খণ্ড। প্রথম এবং দ্বিতীয় খণ্ড শুনতে আমাদের চ্যানেলে ভিজিট করুন। ঘুমের মধ্যে বাদল কোনো স্বপ্ন দেখল কি না আমি জানি না, তবে আমি নিজে দীর্ঘ স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি কিছুক্ষণ পরপর আমার মাথা একটা চৌবাচ্চায় ডুবাচ্ছেন। চৌবাচ্চার পানি নাক মুখ দিয়ে ঢুকছে, ফুসফুস ফেটে যাবার মতো হচ্ছে। এর মধ্যেও তিনি অতি মধুর গলায় আমার সঙ্গে কথা বলছেন। আমার মাথা পানিতে ডোবানো। এই অবস্থায়ও আমি বাবার কথার জবাব দিতে পারছি। স্বপ্নে সবই সম্ভব। বাবা বললেন, হিমালয় বাবা, কষ্ট হচ্ছে? বেশি কষ্ট হচ্ছে? স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবার আনন্দটা কি এখন বুঝতে পারছিস? পারছি। সহজভাবে নিঃশ্বাস প্রশ্বাসেই যে মহানন্দ, এটা বুঝতে পারছিস? পারছি। এখন ছেড়ে দাও। আর একটু নিঃশ্বাস নিতে দাও বাবা, মরে যাচ্ছি। আর সামান্য কিছুক্ষণ, এই তো এখনই ছাড়ব। বাবা, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? কষ্ট না পেলে আনন্দ বুঝবি কিভাবে? বাবা, আমি আনন্দ বুঝতে চাই না, আমি কষ্ট থেকে মুক্তি চাই। আমি তোর শিক্ষক। আনন্দ কিভাবে পেতে হয় সেটা তোকে আমি না শেখালে কে শেখাবে রে বোকা ছেলে? আরব্য রজনীর জিন্দাবাদ সাহেব ভূত নিয়ে কতদিন হাঁটাহাঁটি করেছেন তার উল্লেখ মূল বইয়ে নেই। তবে আমি গত 6 দিন সুটকেস নামক ভূত নিয়ে হাঁটাহাঁটি করছি। যেখানে যাই হাতে সুটকেস। জগলু ভাইয়ের কোনো খোঁজ নেই। তিনি মোবাইল ধরছেন না। টেলিফোন করলেই প্রাণহীন নারী কণ্ঠ বলছে, এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার চেষ্টা করুন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। খবরের কাগজ পড়া আমার স্বভাবের মধ্যে নেই। তারপরেও গত 6 দিন খবরের কাগজ পড়লাম, জগলু ভাইয়ের কোনো খবর পত্রিকায় এসেছে কিনা জানার জন্য। তিনি কি র্যাবের হাতে ধরা পড়েছেন এবং পরবর্তীতে ক্রসফায়ারে নিহত? চিতা নামের আরেক গ্রুপের খবর পাওয়া যাচ্ছে। এদের ভাবভঙ্গিতে মনে হচ্ছে এরাও র্যাবের দুঃসম্পর্কের কাজিন। তাদের হাতে ধরা পড়লেও খবর আছে, এরাও ক্রসফায়ার বিষয়টা জানে। পত্রিকায় গত সপ্তাহে এ ধরনের কোনো খবর আসেনি। তাহলে জগলু ভাইয়ের ব্যাপারটা কি? এই টাইপের মানুষ সবসময় রিলে রেসে থাকে। এদের হাত থেকে যে কোনো সময় ব্যাটন পড়ে যেতে পারে। জগলু ভাইয়ের হাতের ব্যাটন কি পড়ে গেছে? অন্য একজন সেটা কুড়িয়ে নিয়ে ছুটতে শুরু করেছে? রিলে রেসের দৌড়বিদরা হারিয়ে যান, ব্যাটন হারায় না। জগলু ভাইয়ের মোবাইলে বাবু নাম এন্ট্রি করা আছে। বাদল বের করে দিয়েছে। আমার ধারণা বাবু জগলু ভাইয়ের ছেলে। সেই নাম্বারে বাবুর সঙ্গে যোগাযোগ করা যায়। ছেলে কি পারবে বাবার কোনো খবর দিতে? বুধবার দুপুরে জগলু ভাইয়ের ছেলেকে টেলিফোন করলাম। গম্ভীর এবং ভারী গলায় একটা বাচ্চা ছেলে বলল, তুমি কে? আমি বললাম, আমি সম্পর্কে তোমার চাচা হই। তুমি জগলু ভাইয়ের ছেলে না? তোমার নাম কি? আমার নাম হিমু। আমার বাবা কোথায়? আমি বললাম, জানি না তো কোথায়। জানো না কেন? তোমার কি বাবাকে খুব দরকার? হ্যাঁ। কি জন্যে দরকার বলো তো? তোমাকে বলবো না। তোমার বাবার সঙ্গে দেখা হবার সম্ভাবনা আমার আছে, কাজে আমাকে বলতে পারো, আমি ওনাকে বলে দেব। তুমি আর কাউকে বলবে না তো? না। প্রমিস? হ্যাঁ, প্রমিস। বাবা বলেছিল আমি জন্মদিনে যা চাই তাই আমাকে দেবে। তাকে বলার জন্য আমি কি চাই। তুমি কি চাও? একটা ভূতের বাচ্চা চাই। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। আমি মেয়েদের পছন্দ করি না। ভূতের ছেলে বাচ্চা জোগাড় করা খুবই কঠিন। একেবারেই যদি জোগাড় করা না যায় তাহলে কি মেয়ে বাচ্চায় চলবে? না, চলবে না। ভালো বিপদ হয়েছে তো। এই জন্যেই আগে আগে বললাম, জন্মদিনের তো দেরি আছে। কত দেরি? সেপ্টেম্বরের 11 তারিখ। ভালো বিপদে পড়া গেল।
এত অল্প সময়ে ছেলে ভূতের বাচ্চা বের করা অতি জটিল ব্যাপার। আমার কলিজা পানি হয়ে যাবে। তোমাকে কিছু করতে হবে না, বাবা করবে। তোমার বাবা পারবে না। এইসব জটিল কাজের দায়িত্ব শেষটায় আমার ঘাড়েই এসে পড়বে। এখনো চিন্তা করে বলো, মেয়ে ভূত হলে চলবে কি না? তোমাকে তো একবার বলেছি চলবে না। আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। বেশি কথা বলা আমার নিষেধ। ডাক্তার সাহেব নিষেধ করেছেন। আমার অসুখ তো, এই জন্যে। তাহলে বিদায়। বিদায়। হ্যালো, শোনো, ভূতের বাচ্চা দিয়ে কি করবে? খেলবো। সে ঘুমাবে কোথায়? আমার সঙ্গে ঘুমাবে। ভয় পাবে তো। ভয় পাবো না। ভূতের বাচ্চারা ভালো হয়, তারা ভয় দেখায় না। আমি এখন আর তোমার সঙ্গে কথা বলবো না। বাবুর সঙ্গে কথা বলার পরপরই মিতুর সঙ্গে কথা বলতে ইচ্ছে করলো। তাকে কিছুক্ষণ বিরক্ত করা, একটু রাগিয়ে দেয়া। এই মেয়েটা এখন আমার টেলিফোন পেলেই রেগে যাচ্ছে। সাধারণ রাগ না, ভয়াবহ টাইপ রাগ। মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সে ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে। আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে। হ্যালো মিতু, আপনি আবার টেলিফোন করেছেন? আবার? আপনাকে আমি কি বলেছি? কখনো টেলিফোন করবেন না, নেভার এভার। খুব জরুরি কাজে টেলিফোন করেছি। খুব জরুরি বললেও কম বলা হবে। জরুরির ওপর জরুরি, মহা জরুরি। আমার সঙ্গে আপনার কি জরুরি কাজ? একটা তথ্য যদি দিতে পারো। কি তথ্য? ভূতের বাচ্চা কোথায় পাওয়া যায় বলতে পারবে? কিসের বাচ্চা? ভূতের ছেলে বাচ্চা। একান্তই যদি না পাওয়া যায়, মেয়ে বাচ্চা হলেও চলবে, তবে আমার দরকার ছেলে বাচ্চা। আপনি কি আমার সঙ্গে রসিকতা করার জন্য টেলিফোনটি করলেন? রসিকতা না, আসলেই আমার একটা ভূতের ছেলে বাচ্চা দরকার। একজনকে কথা দিয়েছি, সে পালবে। হিমু সাহেব শুনুন, আপনার হাত থেকে উদ্ধারের জন্য আমি একটা ব্যবস্থা নিচ্ছি। আমি আমার টেলিফোন সেট আর ব্যবহার করব না। আপনি চেষ্টা করেও আমার সঙ্গে আর যোগাযোগ করতে পারবেন না। তাছাড়া এই মঙ্গলবারে আমি বাবাকে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি। এমনিতেও যোগাযোগ হবে না। স্যার কি ভালো আছেন? হ্যাঁ, বাবা ভালো আছেন। তোমরা চলে যাবে, তার আগে তোমাদের সঙ্গে দেখা হবে না? দেখা হবার কোনো প্রয়োজন কি আছে? না, প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু করি। কি করি? এই ধরো, আমার টেলিফোন পাওয়া মাত্রই তুমি কিন্তু নিজের টেলিফোন অফ করে দিতে পারতে। তা করনি। প্রয়োজন ছাড়াই অনেকক্ষণ কথা বলেছ, এখনো বলছো। এটা ভদ্রতা। আমি যে স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছি, এটাও ভদ্রতা। তুমি কি বাসায় আছো? কেন? তাহলে এখনই চলে আসি, ভদ্রতার ঝামেলা সেরে ফেলি। মঙ্গলবারের পর তোমাদের সঙ্গে আর দেখা হবে না। শেষ দেখাটা হোক। ঠিক আছে, আসুন। 1 ঘন্টার মধ্যে আসবেন। আমি 1 ঘন্টা পর বাবাকে নিয়ে বের হব। আমি একটা ক্যাব নিয়ে চলে আসি? ক্যাব নিয়ে আসবেন নাকি হেলিকপ্টার ভাড়া করে আসবেন, সেটা আপনার ব্যাপার। আমার একার ব্যাপার না, তোমারও ব্যাপার। আমার ব্যাপার কিভাবে? ক্যাবেই আসি বা হেলিকপ্টারেই আসি, ভাড়া তো তোমাকেই দিতে হবে। আমার হাত খালি। আবার রসিকতা? আবার? আমি টেলিফোন অফ করে উঠে দাঁড়ালাম। আমার হাতে সুটকেস। সুটকেসে 25 লক্ষ টাকা। কোনো ছিনতাইকারী আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলে সুটকেস নিয়ে দৌড় দিচ্ছে না কেন? দেশ থেকে কি ছিনতাই উঠে গেছে? মেস থেকে বেরুবার সময় মেসের ম্যানেজার বদরুলের সঙ্গে দেখা। বদরুল বলল, হিমু ভাইরে সবসময় দেখি সুটকেস লইয়া ঘুরেন। সুটকেসে আছে কি? আমি বললাম, টাকা। কত টাকা? 25 লক্ষ টাকা। বদরুল শব্দ করে হাসা শুরু করলো। তার হাসি দেখে মনে হচ্ছে এমন মজার কথা সে আগে কখনো শোনেনি। বদরুল আবার কাকে ডেকে যেন বলছে, হিমু ভাইয়ের সুটকেসে ভর্তি টাকা, 25 লক্ষ টাকা। মিতু সরু চোখে আমার সুটকেসের দিকে তাকিয়ে আছে। মনসুর সাহেবও তাকিয়ে আছে। পিতা কন্যা নিজেদের মধ্যে চোখাচোখিও করলেন। মিতু বলল, সুটকেসটা পরিচিত মনে হচ্ছে। আমি বললাম, তোমার সুটকেস, পরিচিত মনে হবারই তো কথা। সুটকেসটাকে ফেরত দিতে এসেছেন? না, মঙ্গলবার পর্যন্ত তোমার কাছে রেখে যেতে এসেছি।
তোমাদের ফ্লাইট কখন? বিকালে। আমি সকালে এসে সুটকেস নিয়ে যাব। মনসুর সাহেব বললেন, ব্যাগে কি টাকা? জি স্যার, জগলু ভাইকে টাকাটা এখনও দেয়া হয়নি। আমি সুটকেস নিয়ে নিয়ে ঘুরছি। কয়েকটা দিন ঝাড়া হাত পা হয়ে ঘুরতে চাই। সুটকেস হাতে হাঁটা যায় না, রিক্সা নিতে হয়। আমার কাছে রিক্সা ভাড়া থাকে না। পিতা কন্যা দুজনই এখন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। পিতার দৃষ্টিতে ভয়, কন্যার দৃষ্টিতে বিস্ময়। মনসুর সাহেব শান্ত গলায় বললেন, হিমু, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। আমি বিনীত ভঙ্গিতে বললাম, কোন ব্যাপারটা বুঝতে পারছেন না? কিছুই বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। আমি খুব খুশি হব তুমি যদি আমাদের জীবন থেকে অফ হয়ে যাও। মঙ্গলবারের পর অফ হই স্যার। মঙ্গলবার পর্যন্ত সুটকেসটা রাখুন। এই কয়েকটা দিন আমি অত্যন্ত ব্যস্ত থাকব। নানান জায়গায় ছোটাছুটি করতে হবে। সুটকেস হাতে ছোটাছুটি করা যাবে না। কি নিয়ে ব্যস্ততা? ভূতের বাচ্চা খুঁজতে হবে, ছেলে বাচ্চা। একজনের ফরমায়েশ, তাকে একটা ছেলে ভূতের বাচ্চা দিতে হবে। পিতা কন্যা আবারও মুখ চাওয়াচই করছেন। আমি তাদের সামনে সুটকেস রেখে চলে এলাম। ঘাড় থেকে ভূত নামাবার জন্যে সিন্দাবাদকে নানান কায়দা কানুন করতে হয়েছিল। আমাকে কিছু করতে হয়নি। যাদের ভূত তাদেরকে দিয়ে এসেছি। আমি লক্ষ্য করেছি প্রকৃতি কাকতালীয় বিষয়গুলো পছন্দ করে। মনসুর সাহেব আমাকে বললেন, আমি খুব খুশি হব তুমি যদি আমাদের জীবন থেকে অফ হয়ে যাও। ঠিক একই বাক্য কিছুক্ষণের মধ্যে যদি আরও একজন বলে, তাকে কি কাকতালীয় বলা যাবে না? বাক্যের কোনো শব্দ এদিক ওদিক নেই। মনসুর সাহেব আমাকে যা বলেছিলেন, খালু সাহেব হুবহু তাই বললেন। মনসুর সাহেব শান্ত গলায় বলেছিলেন, খালু সাহেব বললেন সামান্য অস্থির ভঙ্গিতে। বেশ কম বলতে এইটুকুই। হিমু, আমি খুব খুশি হব তুমি যদি আমাদের জীবন থেকে অফ হয়ে যাও। আমি বসে আছি খালু সাহেবের অফিসে, ঠিক তার সামনে। খালু সাহেব মাসে মাসে আমাকে কিছু হাত খরচ দেন। একটাই শর্ত, আমি বাদলের সঙ্গে যোগাযোগ রাখব না। এই মাসে শর্ত পালন করা হয়নি। বাদলের সঙ্গে একই কামরায় এক রাত কাটিয়েছি। আমি কি বলছি শুনতে পেয়েছ? জি খালু সাহেব। তুমি আমাদের জীবন থেকে পুরোপুরি অফ হয়ে যাবে। মাঝে মধ্যে অন হতে পারবো না। ধরুন ঈদের চাঁদে অন হলাম, বাকি সময়টা অফ। কখনো না, নেভার। হাত খরচ নেবার জন্যও কি আসবো না? হাত খরচের কথা ভুলে যাও। তুমি যে অপরাধ করেছ, তারপর হাত খরচ দেয়া দুধ কলা দিয়ে কাল সাপ পোষার চেয়েও খারাপ। আমি কি করেছি? তোমার ধারণা তুমি কিছু করনি? জি না, বরং বাদলের মাথা থেকে গানটা দূর করে দিয়েছি। বাদল আপনাকে বলেনি? বলেছে। তাহলে আপনি আমার ওপর রাগ করছেন কেন? তুমি বাদলের মাথা থেকে গান তুলে এনে আমার মাথায় পুঁতে দিয়েছ। কাজটা তুমি করেছো ইচ্ছে করে, কারণ আমি তোমাকে চিনি। আমার চেয়ে ভালো করে তোমাকে কেউ চেনে না। আপনার মাথায় কোন গান ঢুকিয়েছি? পাগলা হাওয়া? হাওয়া ফাওয়া না, হিন্দি গানটা, সাইয়া দিল মে আনা রে। আমি এই গান জীবনে কোনোদিন শুনিনি। সেদিন অফিসে আসার সময় ট্রাফিক জ্যামে আটকা পড়েছি। এক রেস্টুরেন্টে গানটা বাজছিল, পুরোটা শুনলাম। তারপর থেকে গান মাথায় বাজছে। বের করবার ব্যবস্থা করে দেব? তোমাকে কিছু করতে হবে না, তুমি সামনে থেকে যাও। চা নাস্তা খেয়ে যাই। আপনার অফিস থেকে চা নাস্তা না খেয়ে গিয়েছি এরকম মনে পড়ে না। এখন থেকে মনে পড়বে। যাও, বিদায় হও। চা নাস্তা না হয় নাই খেলাম, এক গ্লাস পানি খেয়ে যাই। পানিও না, আমার অফিস এখন থেকে তোমার জন্য কারবালা। আমি মুখ যথাসম্ভব করুণ করে বললাম, তাহলে কি চলে যাব? খালু সাহেব বললেন, ভাগো ইহাঁ সে। হিন্দি গালির পর দাঁড়িয়ে থাকা যায় না, তারপরেও দাঁড়িয়ে আছি। খালু সাহেবের রাগের শেষ পর্যায়টা দেখতে ইচ্ছে করছে। শেষ পর্যায়ে এসে কি করবেন? ধাক্কা দিয়ে বের করে দেবেন? দারোয়ানকে ডাকবেন? আরেকটা সম্ভাবনা আছে, ধপ করে রাগ পড়ে যেতে পারে। মানুষের মস্তিষ্ক তীব্র আবেগ বেশিক্ষণ ধরে রাখতে পারেন না। তীব্র আবেগের উচ্চ স্তর থেকে মস্তিষ্ককে নামতেই হবে। মনে হচ্ছে খালু সাহেব সেই তীব্র পর্যায়ে এখনও পৌঁছাননি।
এখন তিনি চোখ সরু করে তাকিয়ে আছেন, মুখ সামান্য হাঁ করা, মুখ থেকে হিস হিস জাতীয় শব্দ হচ্ছে। আমি কি খালু সাহেবকে আবেগের অতি উচ্চ স্তরে পৌঁছানোর ব্যাপারে সাহায্য করব? এখন তাকে অতি সহজ ভঙ্গিতে উল্টোপাল্টো দু একটা কথা বললেই হবে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো যে? আমি বিনীত ভঙ্গিতে বললাম, খালু সাহেব, আমি দাঁড়িয়ে আছি না তো, আমি এখনো বসে আছি। আপনার কাছে কি মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি? তাহলে তো আপনার প্রেশার হাই হয়েছে, আপনার প্রেশারটা মাপানো দরকার। তুমি বসে আছো? জি খালু সাহেব, আমি আপনার সামনের চেয়ারটায় বসে আছি। কিছুক্ষণ আগেও পা নাচাচ্ছিলাম, আপনার রাগ দেখে পা নাচানো বন্ধ করেছি। খালু সাহেব হকচকিয়ে গেলেন। তিনি চোখে দেখছেন আমি দাঁড়িয়ে আছি, তাই দেখার কথা আমি দাঁড়িয়েই আছি, অথচ আমার কথাও ফেলতে পারছেন না। খালু সাহেব, আমি চলে যাচ্ছি, আপনিও বাসায় চলে যান, রেস্ট নিন, ঘুমের ওষুধ খেয়ে টানা ঘুম দেন। এখনও কি আপনার কাছে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি? হুম। আমার ধারণা আপনার মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজিত। আমার উপস্থিতি সম্ভবত আপনার মস্তিষ্ক নিতে পারছে না, আমি বরং চলে যাই। না, তুমি বসো। আমি তো বসেই আছি। বসে আছো? জি। খালু সাহেব বিড়বিড় করে বললেন, ও মাই গড, বলেই চোখ বন্ধ করলেন। আমি তৎক্ষণাৎ চেয়ারে বসে পড়লাম। খালু সাহেব চোখ মেলে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভীত গলায় বললেন, তুমি কি এখন বসে আছো নাকি দাঁড়িয়ে আছো? আপনার কাছে কি এখনো মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি? তিনি জবাব দিলেন না, বড় করে নিঃশ্বাস ফেললেন। আমি বললাম, আপনার প্রেশারটা তো মনে হয় মাপানো দরকার। আমি কি ফার্মেসি থেকে কোনো একজনকে প্রেশার মাপার জন্য ধরে নিয়ে আসবো? খালু সাহেব ক্ষীণ গলায় বললেন, আরও কিছু সময় পার হোক। তুমি এখন বসে আছো না দাঁড়িয়ে আছো? বসে আছি। একটু দাঁড়াবে? অবশ্যই দাঁড়াবো। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আপনার কাছে কি এখনো মনে হচ্ছে আমি বসে আছি? না। তাহলে তো মনে হয় আপনি ঠিক হয়ে গেছেন। খালু সাহেব, আমি যাই। যাই যাই করছো কেন? বসো। জি আচ্ছা, চা দিতে বলুন, চা খাই, চায়ের সঙ্গে নাস্তা, সকালে কিছু খাইনি। খালু সাহেব বেল টিপে বেয়ারাকে চা নাস্তার কথা বললেন। আমি চা খাচ্ছি, খালু সাহেব আমার দিকে তাকিয়ে আছেন, তবে এখন তার দৃষ্টি স্বাভাবিক। মস্তিষ্ক মনে হয় অতি উত্তেজিত অবস্থা থেকে নর্মাল অবস্থায় দ্রুত ফিরে আসছে। হিমু? জি খালু সাহেব। প্রশ্ন করলে সত্যি জবাব দেবে? অবশ্যই, আমি নিতান্ত প্রয়োজন না হলে মিথ্যা বলি না। খালু সাহেব সিগারেট ঠোঁটে দিয়ে দেয়াশলাই জ্বালিয়ে ধরলেন। প্রথমবারে পারলেন না, কয়েকটি কাঠি নষ্ট হলো। সিগারেটে লম্বা লম্বা টান দিয়ে নাকে মুখে ধোঁয়া বের করতে করতে বললেন, তুমি আমার কাছে চা খেতে চেয়েছিলে, আমি না করে দিলাম। অফিস থেকে বের করে দিতে চেয়েছিলাম, তখন তুমি ঠিক করলে যে করেই হোক তুমি অফিসে থাকবে, চা নাস্তা খাবে, তারপর মাসের টাকাটা নিয়ে বিদায় হবে। তোমার উদ্দেশ্য হাসিলের জন্য তুমি একটা কৌশল বের করলে, আমাকে বিভ্রান্ত করলে। আমি কি ঠিক বলেছি? জি খালু সাহেব। দাঁড়িয়ে থাকা বসে থাকার খেলা খেললে, দাঁড়িয়ে থেকেও বললে বসে আছি। ঠিক বলেছি? জি খালু সাহেব। তুমি যে অতি বিপজ্জনক একটি প্রাণী, তাকে তুমি জানো? না খালু সাহেব, এটা জানি না। তুমি অতি বিপজ্জনক। খালু সাহেব মানিব্যাগ খুলে টাকা বের করতে করতে বললেন, তোমার মাসিক অ্যালাওয়েন্স আমি দিয়ে দিচ্ছি, এখন চলে যাও। জি আচ্ছা। প্রতি মাসের 2 তারিখে এসে টাকা নিয়ে যেও, আমি তোমার অ্যালাওয়েন্স বন্ধ করব না। থ্যাংক ইউ। তবে তুমি আমার কাছে আসবে না, আমার সেক্রেটারির কাছ থেকে টাকা নিয়ে যাবে। জি আচ্ছা। খালু সাহেব সিগারেটের শেষ লম্বা টান দিয়ে সিগারেট অ্যাস্ট্রেতে রাখতে রাখতে বললেন, এখন তোমাকে অতি ভদ্রভাবে বলছি, চলে যাও, নো হার্ড ফিলিংস। আমি খালু সাহেবের অফিস থেকে সরাসরি চলে এলাম রমনা পার্কে। দুপুরে ঘুমানোর জন্য রমনা পার্ক অতি উত্তম জায়গা। এই সময় পার্ক থাকে ফাঁকা, যে কোনো একটা খালি বেঞ্চের দখল অতি সহজেই নেওয়া যায়।
মাথার ওপর ঘন পাতার গাছ দেখে বেঞ্চ খুঁজে লম্বা হয়ে শুয়ে পড়া। মাথা মালিশের ছেলেপুলে দুপুরবেলায় বেশি ঘুরঘুর করে। তাদের কোনো একজনকে ডেকে নিলে আরামের 16 কলা পূর্ণ হবে। এরা ঘন্টা হিসেবে মাথায় হাত বুলিয়ে দেয়, 5 টাকা করে ঘন্টা। এখন আমার মাথার ওপর 2টা বড় সাইজের ছাতিম গাছ। ছাতিম গাছের পাতায় ছায়া পড়েছে বেঞ্চে। আমি পা লম্বা করে শুয়ে আছি। আমার মাথায় ঝাঝালো সরিষার তেল মালিশ করে দিচ্ছে জিতু মিয়া। তার দায়িত্ব শুধু তেল মালিশ করা নয়, আমি যেন নির্বিঘ্নে 2 ঘন্টা ঘুমোতে পারি সেই ব্যবস্থা করা। জিতু মিয়া বলেছে, ভাইজান লিচ্চিন্ত থাকেন। আমি লিচ্চিন্ত আছি। জিতু মিয়া মাথা মালিশের ব্যাপারে এক্সপার্ট বলেই মনে হচ্ছে। নানানভাবে দলাই মালাই করছে। আমার চোখ ভারী হয়ে আসছে। ঘুমিয়ে পড়লে মাথা মালিশের আরাম থেকে বঞ্চিত হব বলে প্রাণপণে জেগে থাকার চেষ্টা করছি। জিতুর সঙ্গে টুকটাক কথাও বলছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না। কিছু রোজগার হয় নাই? না। আমি প্রথম কাস্টমার? সকালে একজন পাইছিলাম, হ্যাঁ খারাপ কাজ করতে চায়। তোর কি চুরির অভ্যাস আছে? অল্প বিস্তর আছে। চুরিটা করিস কখন? কাস্টমার ঘুমিয়ে পড়লে? জিতু মিয়া ফিক করে হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি হাই তুলতে তুলতে বললাম, আমার পকেটে মোবাইল টেলিফোন আছে, টাকা আছে। চুরি যদি করিস মোবাইলটা নিস না, অন্যের জিনিস। আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার জিনিস নিমু না। নিবি না কেন? আপনে রে চিনি, আপনি হইলদা সাধু। আমার নাম জানিস? আপনি হিমু ভাইজান। আপনি কতবার পার্কে এসে ঘুম গেছেন? একবার আপনার পকেট থেকে 700 টাকা চুরি করছিলাম। তুই নিয়েছিলি? আমার ভাই নিছিল। কই সে? তার খোঁজ নাই। তোরা কি 2 ভাই? একটা বোনও আছে। নাম কি বোনের? কালিমা। কালিমা কিরকম নাম? গায়ের রং কালো? কালো না, ময়লা। বোন থাকে কই? তারও খোঁজ নাই। এখানে দুপুরে খাওয়া দাওয়া কি পাওয়া যায়? সবই পাওয়া যায়। ভাত মাছের হোটেল আছে, কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও আছে। তোর কোনটা পছন্দ, ভাত মাছ না মোরগ পোলাও কাচ্চি বিরিয়ানি? মোরগ পোলাও। আমি ঘুমিয়ে পড়লে পকেট থেকে টাকা নিয়ে মোরগ পোলাও খেয়ে আসবি। আপনি ঘুম থেকে উঠেন, তারপরে খামুনে। সেটাও খারাপ হয় না। আমিও দুপুরে কিছু খাইনি, একসঙ্গে খাবো। এরা মোরগ পোলাও রাঁধে কেমন? জব্বর রাঁধে। 1 মাইল দূর থেকে বাস আসে। এই জিনিস খেয়ে দেখা দরকার। ঘুম থেকে উঠে নেই, ডাবল মোরগ পোলাও খাবো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙল মোবাইলের শব্দে। গানের মতো সুরে পকেটে মোবাইল বাজছে। কানে ধরতেই জগলু ভাইয়ের কঠিন গলা শোনা গেল। মোবাইল ধরো না কেন? রিংয়ের পর রিং হচ্ছে, ধরছো না? আমি মধুর গলায় বললাম, কেমন আছেন জগলু ভাই? মোবাইল ধরতে এতক্ষণ লাগলো কেন? ঘুমাচ্ছিলাম জগলু ভাই। আমার জিনিস কোথায়? সেফ জায়গায় আছে। তুমি কোথায়? পার্কে। কোথায়? পার্কে, রমনা পার্কে। পার্কে কি করো? ঘুমাচ্ছি। পার্কে ঘুমাচ্ছ? ঘুমাবার জন্য অতি উত্তম জায়গা জগলু ভাই। সব ধরনের মানুষের ঘুমানোর ব্যবস্থা আছে। ঠিক কোন জায়গায় আছে বলো, আমি 10 মিনিটের মধ্যে উপস্থিত হব, জিনিস নিয়ে যাব। আপনি এতদিন ছিলেন কোথায়? আমি এতদিন কোথায় ছিলাম সেটা দিয়ে তোমার দরকার নেই। দুপুরে কি খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া না করলে আমার সঙ্গে খেতে পারেন। এখানে অসাধারণ মোরগ পোলাও পাওয়া যায়, যার সুঘ্রাণ 1 মাইল দূর থেকে পাওয়া যায়। তুমি কোথায় আছো? আমি কোন গেট দিয়ে ঢুকবো সেটা বলো। আপনি একা আসবেন না সঙ্গে লোকজন থাকবে? কোনো বাড়তি কথা না, যেটা জানতে চাচ্ছি সেটা বলো। আঙ্গুল কাটা জগলু ভাই আমার পাশে বেঞ্চিতে বসে আছে। তার চুল সুন্দর করে আঁচড়ানো, চোখে সানগ্লাস, ইস্ত্রি করা হালকা সবুজ রঙের শার্ট ইন করে পরেছেন। প্যান্টের রং ধপধপে সাদা। পায়ের কালো জুতা চকচক করছে।
মনে হচ্ছে এখানে আসার আগে বুট পালিশওয়ালাকে দিয়ে জুতা পালিশ করিয়েছেন। গায়ে সেন্ট মেখেছেন, তবে সেন্টের গন্ধ ভালো না, নাকে লাগছে। জগলু ভাইয়ের বসে থাকার মধ্যে হতভম্ব ভাব আছে। মনে হচ্ছে তিনি জমে পাথর হয়ে গেছেন। সুটকেস মনসুর সাহেবের বাসায় রেখে এসেছি শোনার পর থেকে তার এই অবস্থা। জিতু মিয়াকে 3 ডাবল মোরগ পোলাও আনতে পাঠিয়েছি। সে বলেছে আনতে দেরি হবে, ফ্রেশ রান্না করিয়ে আনবে। আমি এবং জগলু ভাইয়ের আশেপাশে কেউ নেই। তারপরেও জগলু ভাই যে চারিদিকে তীক্ষ্ণ নজর রাখছেন তা বোঝা যাচ্ছে। তিনি একা আসেননি, তার সঙ্গে আরও 2 জন আছে। এই 2 জনের কাউকেই আগে দেখিনি। এরা দূর থেকে জগলু ভাইয়ের দিকে লক্ষ্য রাখছে। তুমি সুটকেস মনসুর সাহেবের বাসায় রেখে এসেছো? জি, আপনার কোনো খোঁজ পাচ্ছি না। এই জিনিস নিয়ে কোথায় কোথায় ঘুরব। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার জিনিস এনে দেবে। যদি না পারো তোমার কিন্তু সময় শেষ। আমি হাই তুলতে তুলতে বললাম, এনে দেব, কোনো অসুবিধা নেই। বসে আছো কেন? উঠে দাঁড়াও। জিনিস নিয়ে কি আমি পার্কে আসব? আপনারা এখানে অপেক্ষা করবেন? জগলু ভাই জবাব দিলেন না, সিগারেট ধরালেন। আমি বললাম, ভালো মতো চিন্তাভাবনা করে বলুন। তুমি এইখানেই নিয়ে আসবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর যাই। আপনার জন্যও মোরগ পোলাও আনতে পাঠিয়েছি। তুমি এক্ষুনি যাবে, এই মুহূর্তে। আমি উদাস গলায় বললাম, জগলু ভাই, আমি না খেয়ে যাব না। তোর বাপ যাবে। আমি সহজ গলায় বললাম, আমার বাপও যাবে না, তার পক্ষে যাওয়া সম্ভব না, আর আমি নিজেও যাব না। আসুন খাওয়া দাওয়া করি, তারপর ব্যবস্থা করছি। খাওয়া দাওয়া করলে আপনার নিজের মেজাজও ঠান্ডা হবে। ঠান্ডা মাথায় আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। তোকে এখনই গুলি করে মেরে ফেলবো হারামজাদা। এখন মেরে ফেললে সুটকেস কে এনে দেবে? শুয়োরের বাচ্চা, চুপ! আমি জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, তুই চুপ। জগলু ভাই হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন। তিনি মনে হয় তার সমস্ত জীবনে এত বিস্মিত হননি। আমি ঠিক আগের মতো ভঙ্গিতে বললাম, মোরগ পোলাও আসছে, সোনা মুখ করে মোরগ পোলাও খাবি, বুঝেছিস? তেরি বেরি করলে থাপ্পড় খাবি। জিতু মিয়া খাবার নিয়ে আসছে, তার মুখ হাসি হাসি। আমি জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, খাওয়ার পর পান খাওয়ার অভ্যাস আছে? তোর জন্য পান আনিয়ে রাখবো? এরকম করে তাকাচ্ছিস কেন? তোকে এর আগে কেউ তুই করে বলে নাই? জগলু ভাই মোরগ পোলাও খাচ্ছেন, আগ্রহ করেই খাচ্ছেন। তার চেহারা থেকে হতভম্ব ভাবটা অনেকখানি কেটেছে। আমি বললাম, মোরগ পোলাওটা ভালো না জগলু ভাই? তিনি বললেন, আমি বললাম, আপনার ছেলেরও তো মোরগ পোলাও পছন্দ। জগলু ভাই বলল, তুমি জানলে কিভাবে? আমার সঙ্গে কথা হয়, সে জন্মদিনে মোরগ পোলাও খাবে বলে বলেছে। আমরা এই বাবুর্চিকেই অর্ডার দিয়ে রাখি। জগলু ভাই বললেন, ওর সঙ্গে তোমার আর কি কথা হয়েছে? জন্মদিনে সে কি উপহার চায় সেটা আপনাকে বলতে বলেছে। কি উপহার চায়? একটা ছেলে ভূতের বাচ্চা চায়, খেলনা না, আসল জিনিস। ছেলে ভূতের বাচ্চা আমি পাবো কোথায়? এটা তার মাথায় আসলো কেন? তোমার সঙ্গে কি তার প্রায়ই কথা হয়? মাঝে মাঝে হয়। আপনার সঙ্গে কথা হয় না? না। টেলিফোন করেন না কেন? টেলিফোন করলেই তাকে দেখতে যেতে বলবে, সেটা কখনো পারবো না। পারবেন না কেন? পুলিশের ইনফরমার সব সময় নজর রাখছে, ফোন করলেই ধরা পড়ব। মতিকে পাঠিয়েছিলাম, পুলিশ তাকেও ধরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জানি না, মনে হয় মেরেই ফেলেছে। খাওয়া শেষ করে জগলু ভাই পান খেলেন, সিগারেট ধরালেন। তার চেহারায় কিছুক্ষণের জন্য হলেও একটা সুখী সুখী ভাব চলে এলো। আমি বললাম, জগলু ভাই, একটা কাজ করুন, লম্বা হয়ে বেঞ্চিতে শুয়ে পড়ুন। কেন? জিতু মিয়া আপনার মাথা মালিশ করে দেবে। মাথা মালিশে ডিগ্রি দেবার ব্যবস্থা থাকলে এই বিষয়ে সে পিএইচডি পেয়ে যেত। জিতু আপনার মাথা মালিশ করবে, আপনি 5-10 মিনিটের তোফা ঘুম দিবেন। দুপুরের ঘুমটাকে কি বলে জগলু ভাই? শিয়াস্তা। আপনি শিয়াস্তায় চলে যাবেন।
আমি আপনার কানের কাছে রবার্ট ফ্রস্টের কবিতা আবৃত্তি করব। তুমি রবার্ট ফ্রস্ট জানো? কয়েকটা জানি। আপনি শুনলে অবাক হবেন, আমার বাবা আমার মতোই ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। আপনাকে কি 2-1 লাইন রবার্ট ফ্রস্ট শোনাবো? না, তুমি জিতু মিয়াকে সামনে থেকে যেতে বলো। সে তো আপনার সামনেই বসে আছে। জগলু ভাই জিতু মিয়ার দিকে তাকিয়ে কঠিন ধমক দিলেন, যা ভাগ, লাথি দিয়ে কোমর ভেঙে ফেলবো। জিতু মিয়া মুখ শুকনা করে উঠে চলে গেল। আমি বললাম, জগলু ভাই, জনগণের সঙ্গে আপনার ব্যবহার তো খুবই ভালো। তিনি আর চোখে আমার দিকে তাকিয়ে আরেকটা সিগারেট ধরালেন। আমি বললাম, জগলু ভাই, টপ টেরার হতে হলে কি কি গুণাবলী লাগে একটু বলবেন? কেন? কৌতূহল, এর বেশি কিছু না। আমি নিজে চিন্তা করে কয়েকটা পয়েন্ট বের করেছি। আপনার সঙ্গে মিলে কিনা বুঝতে পারছি না, বলবো? বলো শুনি। প্রথমেই লাগে খারাপ বাবা মা। একটা ভালো বাবা এবং একটা খারাপ মা কখনো সন্ত্রাসী ছেলের জন্ম দিতে পারেন না। জগলু ভাই হাতের সিগারেট ফেলে দিয়ে বললেন, তুমি তোমার স্বভাব মতো আমার সঙ্গে ফাইজলামি করছো। এটা আর করবে না। জি আচ্ছা, করব না। আমার বাবা মা আদর্শ মানুষ ছিলেন। বাবা ছিলেন নন্দিনা হাই স্কুলের অঙ্কের শিক্ষক। বাবার যে কোনো একজন ছাত্রকে ডেকে তুমি যদি বলো, অঙ্ক বদরুলকে চেনো, সেই ছাত্র চোখের পানি ফেলে দেবে। ওনার নাম অঙ্ক বদরুল? হ্যাঁ। বাবা কী রকম মানুষ ছিল শুনতে চাও? চাই। বাবাকে যদি কেউ জিজ্ঞেস করতো, আপনার ছেলে মেয়ে কি, বাবা বলতো, আমার 2 মেয়ে, পুত্র সংখ্যা কয়েক হাজার। বাবা তার সব ছাত্রকে পুত্র মনে করত। 15-20 বছরের পুরাতন ছাত্রদের নামও বাবার মনে থাকতো। একটা ঘটনা বলি শোনো। বাবার সঙ্গে নিউ মার্কেট কাঁচা বাজারে গিয়েছি। এক লোক বিশাল সাইজের একটা কাতল মাছ কিনছে, সম্ভবত বাজারের সবচেয়ে বড় কাতল। তার চারদিকে ভিড় জমে গেছে। বাবা ভিড় ঠেলে লোকটার কাছে গিয়ে বললেন, তুই মাসুদ না? তোকে একবার চর মেরেছিলাম, মনে আছে? এক থাপ্পড় খেয়ে তোর জ্বর এসে গেল। ওই লোক সঙ্গে সঙ্গে বাবার পায়ে পড়ে গেল। তাকে টেনে তোলা যায় না এমন অবস্থা। আমি বললাম, তারপর ওই লোক কী করলো? কাতল মাছটা আপনাদের বাড়িতে দিয়ে গেল? তুমি জানো কিভাবে? অনুমান করছি। এখানে অনুমানের কোনো ব্যাপারই নাই। অবশ্যই এই ঘটনা তুমি জানো। কিভাবে জানো বলো, এই মুহূর্তে বলো। জগলু ভাই, আপনি খামোখা উত্তেজিত হচ্ছেন। আমি অনুমানে বলছি। অনুমানটা করলে কিভাবে? আপনার বাবার একজন ছাত্র আপনার বাবাকে দেখে তার পা ছুঁয়ে সালাম করেছে। এটা তো কোনো বড় ঘটনা না। একজন প্রিয় শিক্ষকের দেখা পেলে সব ছাত্ররাই এরকম করবে। ওই ছাত্র বিশাল কাতল মাছটা আপনাদের বাড়িতে পৌঁছে দিয়েছে, এটাই ঘটনা। এই কারণেই আপনি ঘটনাটা মনে রেখেছেন। তোমার যুক্তি ঠিক আছে। আমি বললাম, আপনার বাবা কি আপনার উত্থান দেখে যেতে পেরেছেন? জগলু ভাই জবাব দিলেন না। আমি বললাম, জগলু ভাই, আপনি আপনার বাবার গল্প খুব আনন্দ নিয়ে করেছেন। গল্পের একটা পর্যায়ে দেখলাম আপনার চোখ চিকচিক করছে। বাবার গল্প করে যে আনন্দ আপনি পেয়েছেন, সেই আনন্দ কিন্তু আপনার ছেলে বাবু পাবে না। আপনাকে নিয়ে কোনো গল্প করতে গিয়ে তার চোখ চকচক করবে না। উপদেশ দিচ্ছ? জি না। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেব, হারামজাদা। দাঁত ফেলে দেবেন? অবশ্যই দাঁত ফেলে দেব। তুই লেকচার কপচাচ্ছিস? তুই আমাকে মোরালিটি শেখাস? একটা সোসাইটিতে সব ধরনের মানুষ থাকে। সাধু সন্ত্রাসী যেমন থাকবে, চোর ডাকাতও থাকবে। সন্ত্রাসী থাকবে, চাঁদাবাজ থাকবে। তুই জঙ্গলে কখনো ঢুকেছিস? জঙ্গলে ফলের গাছ যেমন আছে, কাটা গাছও আছে। ফুলের বাগানে কিন্তু শুধু ফুল গাছই আছে। ওই ফুলের বাগান মানুষের তৈরি, প্রকৃতির তৈরি না। প্রকৃতি সব দিয়েছে যাতে আমরা মানুষরা বিচার বিবেচনা করে ভালো মন্দ আলাদা করতে পারি। চুপ! জগলু ভাই উঠে দাঁড়ালেন। আমিও উঠে দাঁড়ালাম। জগলু ভাই থমথমে গলায় বললেন, তুই যাচ্ছিস কোথায়? আপনাকে সুটকেসটা দিতে হবে না? চলুন আমার সঙ্গে, সুটকেস রিলিজ করে আপনার হাতে হাতে দিয়ে দিই। চল। মাঝখানে শুধু 2 মিনিট সময় নেব।
একটা রাস্তায় 2 মিনিটের জন্য যাব। আপনার কি অসুবিধা আছে জগলু ভাই? জগলু ভাই জবাব দিলেন না, আরেকটা সিগারেট ধরালেন। জগলু ভাই আমার পেছনে পেছনে আসছেন। কালো চশমায় তাকে অন্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মতো লাগছে। তবে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী অস্থির প্রকৃতির। সারাক্ষণই এদিক ওদিক দেখছেন। খুট করে সামান্য কোনো শব্দ হলো, সঙ্গে সঙ্গে সেদিকে তাকালেন। এই অবস্থা। একটু পরপর আকাশের দিকেও তাকাচ্ছেন। আকাশে মেঘের ঘন ঘটা। আমাদের রিক্সা নেওয়া উচিত ছিল। জগলু ভাই রিক্সা নেবেন না। যে গাড়িতে করে এসেছেন সেই গাড়িও গলির ভেতর ঢুকাবেন না, তার নাকি সমস্যা আছে। কলাবাগানের গলিতে যখন ঢুকছি তখন পটকা ফাটা কিংবা রিক্সার টায়ার ফাটার শব্দ হলো। জগলু ভাই লাফিয়ে উঠলেন। বডিগার্ড ধরনের যে দুজন তার সঙ্গে ছিল তারা এখনও আছে। বডিগার্ড দুজনের একজন বোকা টাইপ চেহারার। সে মাটির দিকে তাকিয়ে হাঁটে, কোনো কিছুতেই বিচলিত হয় না। আরেকজন জগলু ভাইয়ের চেয়েও অস্থির। সে কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে পড়ে এবং পেছন দিকে তাকায়। তার মনে হয় ঘাম রোগ আছে। কপাল বেয়ে ঘাম পড়ছেই। যখন সে দাঁড়িয়ে যায় তখন রুমাল দিয়ে কপালের ঘাম মুছে। জগলু ভাই বললেন, তুমি কার বাসায় যাচ্ছ? আমি বললাম, শুভ্রর বাসায় যাচ্ছি। শুভ্রকে? আমার অতি ঘনিষ্ঠ এক বন্ধু। তার সঙ্গে 2 মিনিট কথা বলবো। আপনি ইচ্ছা করলে বাড়ির সামনে দাঁড়াতে পারেন, কিংবা আমার সঙ্গে বাড়িতে ঢুকতেও পারেন। আমি বাইরে দাঁড়াবো। তুমি 2 মিনিটের বেশি 1 সেকেন্ড দেরি করবে না। তোমার বন্ধুর সঙ্গে আজ দেখা না করলে হয় না? খুবই জরুরি দরকার। সে আমাকে একটা ধাঁধা দিয়েছিল। ধাঁধার উত্তর বের করেছি। তাকে সেটা জানানো দরকার। কি ধাঁধা? এমন কি বস্তু যার জীবন আছে কিন্তু সে খাদ্য গ্রহণ করে না, যে সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে চোখে দেখে না? এমন কিছু কি আছে? অবশ্যই আছে। সেটা কি? চিন্তা করে বের করুন এটা কি। আবার বলো তো। এমন কি বস্তু যার জীবন আছে কিন্তু সে খাদ্য গ্রহণ করে না, যে সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে চোখে দেখে না? ভালো যন্ত্রণা তো। জটিল ধাঁধা। জটিল ধাঁধার উত্তর সহজ হয়। আপনি সহজভাবে চিন্তা করুন, জটিলভাবে চিন্তা করবেন না। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। বড় বড় ফোঁটা। লক্ষণ ভালো না। ঝুম বৃষ্টির পূর্বাভাস। শুভ্রদের বাড়ির গেট পর্যন্ত আসতেই ঝুম বর্ষণ শুরু হলো। আমি জগলু ভাইকে নিয়ে বাড়িতে ঢুকলাম। বাড়ি বলা ঠিক হয় না, টিনের ছাউনি। ছাউনির ভেতর সিমেন্টের বস্তা, রড রাখা। তার ফাঁকে বড় চৌকি পাতা। চৌকির ওপর বসে যে লেখাপড়া করছে তার নামই শুভ্র। শুভ্রর বয়স 10। রাজপুত্রদের চেহারার যে বর্ণনা পাওয়া যায় সে রকমই তার চেহারা। বড় বড় চোখ, চোখে বুদ্ধি ঝলমল করছে। শুভ্রর বাবা জায়গাটার কেয়ারটেকার। এখানে যে বহুতলা ফ্ল্যাট বাড়ি হবে তিনি সেটা দেখাশোনা করছেন। জগলু ভাই বললেন, এই ছেলে কে? আমি বললাম, শুভ্র, আমার বন্ধু। এই পৃথিবীর 10 জন সেরা বুদ্ধিমান বালকদের একজন। কার ছেলে? যার ছেলে তার নাম নেয়ামত। এই পৃথিবীর 10 জন সৎ মানুষদের তিনি একজন। এর সঙ্গে পরিচয় হলো কিভাবে? আপনার সঙ্গে যেভাবে পরিচয় হয়েছে নেয়ামত ভাইয়ের সঙ্গেও একইভাবে পরিচয় হয়েছে। হঠাৎ দেখা, হঠাৎ পরিচয়। জগলু ভাই চোখ থেকে চশমা খুলেছেন। তার দৃষ্টি শুভ্রর দিকে। সেই দৃষ্টিতে আগ্রহ এবং কৌতূহল। আমি বললাম, এই তোর বাবা কই? শুভ্র আমার দিকে না তাকিয়ে বলল, চিটাগং। যতবারই শুভ্রকে দেখতে এসেছি ততবারই সে প্রথম কিছুক্ষণ এমন ভাব করেছে যে আমাকে দেখতে পাচ্ছে না। কথা বলে অন্যদিকে তাকিয়ে। কথা বলার ভঙ্গিটা অপরিচিত কারোর সঙ্গে কথা বলছে। চিটাগং কবে গিয়েছে? গতকাল। তোকে ফেলে রেখে চলে গেছে? শুভ্র জবাব দিল না। রাতে এখানে একা ছিলি? হুম। ভয় পেয়েছিলি? হুম। আজ রাতেও একা থাকবি? হুম। ভয় পাবি না? পাবো। মাঝে মাঝে ভয় পাওয়া ভালো। ভয় পেলে শরীরের সব যন্ত্রপাতি ঝাঁকুনির মতো খায়। শরীর ভালো থাকে।
যারা সবসময় ভয়ের মধ্যে থাকে তাদের শরীর ভালো থাকে। এই বলে আমি জগলু ভাইয়ের দিকে তাকালাম। জগলু ভাই বললেন, একটা বাচ্চা ছেলেকে একা রেখে বাবা চিটাগং চলে গেছে, এটা কেমন কথা? আমি বললাম, বাবু নামের আরেকটা ছেলেকে ফেলে রেখে বাবা সারা ঢাকা শহর ঘুরছে, কিন্তু ছেলেটার সঙ্গে দেখা করছে না, এটাই বা কেমন কথা? বাবুর অবস্থার সঙ্গে এই ছেলের অবস্থা মেলাবে না। বাবুর সঙ্গে অনেকেই আছে, বাট দিস বয় ইজ অল বাই হিমসেলফ। শুভ্র এখন স্বাভাবিক হয়েছে, আমার দিকে তাকিয়েছে, মিটমিট করে হাসছে। আমি বললাম, তোর বাপ তোকে ফেলে চলে গেল কেন? তোকে নিয়ে গেল না কেন? শুভ্র বলল, বাবা যদি বাসে করে কিংবা ট্রেনে করে যেত তাহলে তো আমাকে নিয়ে যেত। বাবা গেছে বড় স্যারের সঙ্গে বিমানে, সেখানে আমাকে কিভাবে নেবে? বাবা কি বড় স্যারকে বলবে আমার ছেলেটাকে সঙ্গে নেই? আমি বললাম, তা ঠিক। শুভ্র বলল, হিমু চাচু, তুমি কি কখনো বিমানে চড়েছ? আমি বললাম, না, আমি উড়াউড়ির মধ্যে নাই। শুভ্র জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বলল, চাচু, আপনি কখনো বিমানে চড়েছেন? জগলু ভাই শুভ্রের প্রশ্নে হঠাৎ কেমন যেন এলোমেলো হয়ে গেলেন। হয়তো তিনি ভাবতেই পারেননি এত আন্তরিক ভঙ্গিতে অপরিচিত একজন ছেলে তাকে প্রশ্ন করবে। তিনি থতমত খেয়ে বললেন, তুমি আমাকে জিজ্ঞেস করেছ? শুভ্র বলল, জি। জগলু বলল, আমি অনেকবার চড়েছি। চাচু, আপনি ভয় পাননি? প্রথমবার যখন চড়েছি তখন খুবই ভয় পেয়েছিলাম। আমার সঙ্গে ছিল আমার স্ত্রী রেনু। জগলু ভাইয়ের কথার মাঝখানে শুভ্র বলল, চাচু, আপনি চোখ থেকে সানগ্লাস খুলেন, আমি আপনার চোখ দেখতে পারছি না। জগলু ভাই সানগ্লাস খুললেন, শুভ্রের পাশে চৌকিতে এসে বসলেন। তার ভাবভঙ্গিতেই বুঝছি তিনি দীর্ঘ গল্প শুরু করবেন। আমি বললাম, জগলু ভাই, আমাদের একটা কাজ ছিল না, সুটকেস উদ্ধার করা? আরেকদিন উদ্ধার হবে। আপনি কতক্ষণ থাকবেন এখানে? থাকবো কিছুক্ষণ। আমার একটা কাজ ছিল যে। কাজ থাকলে চলে যাও, তোমাকে তো আমি শিকল দিয়ে বেঁধে রাখিনি। তাহলে একটা সিগারেট দিন, সিগারেট টানতে টানতে চলে যাই। জগলু ভাই বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সিগারেট টানতে পারবে না, এখানে সিগারেট শেষ করে তারপর যাও। আমি সিগারেট ধরালাম। জগলু ভাই গল্প শুরু করলেন। শুভ্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জগলু ভাই হাত নেড়ে নেড়ে গল্প শুরু করেছেন। জমাটি গল্প। আমি তখন 3rd ইয়ার অনার্সের ছাত্র। 4 মাস পরে ফাইনাল পরীক্ষা। এর মধ্যে বিয়ে করে বিরাট ঝামেলায় পড়েছি। শুভ্র বলল, ঝামেলায় পড়েছেন কেন? মেয়ের বাবা মাকে কিছু না জানিয়ে বিয়ে। তারা আমার নামে একটা মামলাও করে দিয়েছেন। আমি নাকি জোর জবরদস্তি করে তাদের মেয়েকে আটকে রেখেছি। পুলিশ আমাকে খুঁজছে। আমি তখন ঠিক করলাম। শুভ্র কথার মাঝখানে আবার প্রশ্ন করল, চাচা, গল্প শুরু করার আগে বলুন, পুলিশ কি শেষ পর্যন্ত আপনাকে ধরতে পেরেছিল? কক্সবাজারে এক হোটেলে ধরা, আমাকে এবং তোমার চাচিকে। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই। থানা, পুলিশ, হাজত, আমাকে কোর্টে চালান করে দিল। সেখানে আরেক নাটক। তোমার চাচি, বাবা মা, আত্মীয় স্বজনের চাপে পড়ে বলে বসলো, এই লোককে আমি চিনি না, সে আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। তোমার চাচির কথা শুনে আমি অজ্ঞান হয়ে কাঠগোড়ায় পড়ে গেলাম। শুভ্র বলল, চাচা, আমি এই গল্পটা আগে শুনব। জগলু ভাই বললেন, ঠিক আছে, এইটাই আগে। বলেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, তোমার সঙ্গে রাতে কথা হবে। গল্পকক্ষতে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের আঙ্গুল কাটা জগলু 3য় খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।